হয়ে গেছে। আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি শিক্ষার্থীরা, আজকে আমরা চলে আসলাম প্রশ্ন ব্যাংক ক্লাসে 22-23। আজকে আমরা মেডিকেলের 22-23 প্রশ্ন সলভ করব। বরাবর নিয়ে আমি বারবার বলছি, মেডিকেলের প্রশ্ন অ্যানালাইসিস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেডিকেলের প্রশ্ন অ্যানালাইসিস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যারা পরীক্ষা দিবা মেডিকেলের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে, প্রিভিয়াস কোশ্চেন যেগুলা, এবং ব্যাখ্যা বিশ্লেষণ সহ সলভ করতে হবে। কি বললাম বলতো? ব্যাখ্যা বিশ্লেষণ সহ সলভ করতে হবে। তা আজকের ক্লাসটা আমরা দেখো একেবারেই ব্যাখ্যা বিশ্লেষণ সহ সলভ করবো। আজকের ক্লাসটা কি করব? ব্যাখ্যা বিশ্লেষণ সহ সলভ করব। তো আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করেছো একটু জানাও। আমরা আজকের ক্লাসটা খুব একবারে ব্যাখ্যা সহ সলভ করব। দেখো আমরা একটা কোশ্চেন দিয়ে রাখছি, দেখো তো সলভ করতে পারো কিনা। যারা কে কোথা থেকে জয়েন করতেছো আমাদের সাথে একটু কমেন্টে জানাবা। কে কোথা থেকে জয়েন করতেছো একটু কমেন্টে জানাবা। আমরা এখন থেকে রেগুলার রাত 10টা 20-এ আমরা ইনশাল্লাহ ক্লাস নেব। তো তোমরা চেষ্টা করবে আমাদের সাথে ক্লাসগুলো করার জন্য। ইংরেজি মেডিকেল জিকে কিভাবে ভালো করতে হয় ইনশাল্লাহ আমরা ক্লাস করার মাধ্যমে দেখব। ইনশাল্লাহ তোমরা যদি ক্লাসগুলো রেগুলার করো তাহলে ইনশাল্লাহ ভালো করবা। ওকে, চলো আমরা একটু ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে চলে যাই। আমরা প্রথম কোশ্চেনটা যদি দেখি, আমার সাথে কে কোথা থেকে জয়েন করছে একটু কমেন্টে জানাবা। আমরা প্রথম ক্লাসটা যদি একটু দেখি, প্রথম কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। আমরা 2 দিন আগে আমি এটার উপর একটা ক্লাস নিয়েছি মাস্টার বই থেকে। 2 দিন আগে এটার উপর থেকে আমরা ক্লাস নিয়েছি কোথায়? মাস্টার বই থেকে। কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু কমেন্ট করবা। ওকে, মাস্টার বই থেকে আমি এই কোশ্চেনের সলিউশনটা দিয়েছিলাম যে কোনটা মডাল এবং কিছু ভার্ব আছে মডাল প্লাস মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাকে বলা হয় সেমি মডাল ভার্ব। কি বলা হয়? সেমি মডাল। এখানে জানতে চাইছে মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেইন ভার্ব। এই কথাটার মানে হলো মডাল প্লাস মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যাকে আমরা বলি সেমি মডাল ভার্ব। কি বলি? সেমি মডাল ভার্ব। জানতে চাইছে 4টার মধ্যে ডো, নিড, কুড, মাইন্ড, এই 4টার মধ্যে কোনটা সেমি মডাল। তাহলে সেমি মডাল হিসেবে ব্যবহৃত হয় নিড, ডেয়ার, ইউজ টু ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা কি জানলাম যে মডাল প্লাস মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত যেগুলো হয় তাদেরকে আমরা সেমি মডাল বলি। সেমি মডাল কাকে বলে? যেগুলো মডাল প্লাস মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে, তাদেরকে আমরা কি বলি? সেমি মডাল বলি। তাহলে এখানে জানতেছে মডাল এবং মেইন ভার্ব, তার মানে জানতেছে সেমি মডাল ভার্ব কোনটা। তাহলে সেমি মডাল ভার্ব নরমালি কি নিড এবং ডেয়ার। নরমালি কি হয়? নিড এবং ডেয়ার হয় সেমি মডাল। যারা ক্লাস করছো, কোথা থেকে ক্লাস করছো আমাকে একটু কমেন্টে জানাবা। তাহলে তোমরা একটু কমেন্টে লিখো সেমি মডাল ভার্ব কি কি। সেমি মডাল বলতে আমরা মডাল ভার্ব এবং মেইন ভার্বকে বুঝি। সেমি মডাল ভার্ব হলো নিড এবং ডেয়ার। তাহলে অপশনে দেখো নিড আছে, নাই। নিড আছে, অপশন বি হতে পারে। নিড ডেয়ার আছে, নাই। ডিতে দেখো মাইন্ড, নিড ডেয়ার নাই। তাহলে নিড ডেয়ার কোথায় আছে? অপশন বি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। কারেক্ট অ্যান্সার কি বলতো? অপশন বি। ওকে, পরের প্রশ্নে চলে যাই। আর পরের প্রশ্নে যদি আমরা দেখি কি বলছে, হোয়াট কাইন্ড অফ প্রনাউন আর হু, হোয়াট এন্ড হুইচ। এই কোশ্চেনের অ্যান্সারটা দেখো তো করতে পারো কিনা। হোয়াট কাইন্ড অফ প্রনাউন আর হু, হোয়াট এন্ড হুইচ। দেখো তো এই কোশ্চেন অ্যান্সারটা করতে পারো কিনা। হোয়াট কাইন্ড অফ প্রনাউন হু, হুইচ এন্ড হোয়াট। দেখি তো কেউ পারো কিনা এই কোশ্চেনের অ্যান্সারটা। কেউ পারো কিনা? এই কোশ্চেনের অ্যান্সারটা কেউ পারো কিনা? একেবারে ইজি। অপশনে কি আছে? ডেমনস্ট্রেটিভ প্রনাউন, পার্সোনাল প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন। দেখো তো পারো কিনা। আমরা যদি একটু সলভে যাই, আমরা দেখি হু, হোয়াট, হুইচ, এটা 2টা প্রনাউন হতে পারে। কয়টা প্রনাউন? 2টা প্রনাউন হতে পারে। একটা হলো রিলেটিভ, আরটা হলো ইন্টারোগেটিভ। আরেকটা কি? ইন্টারোগেটিভ। একটা রিলেটিভ, একটা ইন্টারোগেটিভ। তাহলে একটু কমেন্টে লিখবা বা নোট করবা, খাতায় নোট করবা। হু, হোয়াট, হুইচ, হোয়াই এন্ড হাউ, এগুলো রিলেটিভ প্লাস ইন্টারোগেটিভ উভয় হিসাবে ব্যবহৃত হতে পারে। রিলেটিভ প্লাস ইন্টারোগেটিভ উভয় হিসাবে ব্যবহৃত হতে পারে। কি বললাম বলতো? এগুলো রিলেটিভ প্লাস
ইন্টারোগেটিভ, রিলেটিভ প্লাস ইন্টারোগেটিভ উভয় হিসাবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা কোনটা নিব? এখানে দেখো, এখানে কি আছে? রিলেটিভ আছে, রিলেটিভ ইন্টারোগেটিভ নাই, রিলেটিভ ইন্টারোগেটিভ নাই, রিলেটিভ আছে, রিফ্লেক্সিভ আছে। তাহলে আমরা জানি এগুলা হো, হোয়াট এন্ড হুইচ রিলেটিভ প্লাস ইন্টারোগেটিভ হিসাবে ব্যবহৃত হতে পারে। কারেক্ট আনসার অপশন সি। সম্ভবত এটা 12তম বিসিএস এর কোশ্চেন, 12তম বিসিএস এর কোশ্চেন। তো তোমরা যারা মেডিকেলের পরীক্ষা দিবা, মেডিকেলের পরীক্ষা যারা দিবা, প্রশ্ন কোত্থেকে হয়, কোথা থেকে প্রশ্ন করে সেগুলো তোমার জানতে হবে, বুঝতে হবে। একটা গুছানো প্রিপারেশন নিতে হবে। আমি আবার বলছি, একটা গুছানো প্রিপারেশন নিতে হবে। এই গুছানো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে গুছাইয়া পড়তে হবে এবং একটা রুটিনের ভিতর থাকতে হবে। ওকে, তো আসো আমরা তারপরের প্রশ্নে যাই। এই রিলেটিভ এবং ইন্টারোগেটিভ কখন ব্যবহৃত হয় আমরা পরবর্তী ক্লাসে যখন বিস্তারিত পড়াবো তখন সলভ দেব। তারপর আসো দ্য ওয়ার্ড রিকলসিটেন্ট। এই রিকলসিটেন্টের বাংলা কি জানতে চাইছে, মানে সিনোনিম জানতে চাইছে। মিউটিনাস, কমপ্লেইন্ট, ডোসাইল, অ্যামেনেবল। তোমার প্রথম কাজ হলো এই যে রিলেক্টেন্ট, এর বাংলা মিনিং জানা। রিলেক্টেন্ট মানে কি? অবাধ্য। রিলেক্টেন্ট মানে কি? অবাধ্য, মানে যে তোমার কথা শোনে না, অবাধ্য। হ্যাঁ, এগুলো আমাদের যে পার্সোনাল আমরা সাজেশন শিট দেবো তোমাদেরকে পরীক্ষার আগে, এগুলো সেখানে আছে, কথা বুঝছো? 500 ভোকাবুলারি শিট দেবো, সেগুলোর মধ্যে রিকলসিটেন্ট আছে। তাহলে রিকলসিটেন্ট অবাধ্য, তুমি জেনে গেলা হেড ওয়ার্ড অবাধ্য। এখন তুমি এইগুলার মিনিং জানবা। মিউটিনিয়াস, মিউটিনিয়াস মানে অবাধ্য, মানে যে যুদ্ধপ্রবণ হয় এমন একটা কিছু বোঝায়। হ্যাঁ, কমপ্লাইন মানে হলো বাধ্য, কমপ্লাইন বাধ্য, ডোসাইল বাধ্য বা অনুগত, অ্যামেনেবল বাধ্য অথবা অনুগত, একই জিনিস। তাহলে আমার চাইছে কি? আমার চাইছে অবাধ্য। অবাধ্যর সিনোনিম চাইছে। কোন অপশন আছে? এই যে মিউটিনিয়াস মানে কি? অবাধ্য। তার মানে আমার চাইছে অবাধ্য, অপশন এতে মিউটিনিয়াস অবাধ্য। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। 4 নম্বর কোশ্চেন দেখো, দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, হেয়ার শর্টলি ইজ। দেখো তো সলভ করতে পারো কিনা। এই শর্টলিটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে জানতে চাইছে। দেখো তো সলভ করতে পারো কিনা, সলভ করতে পারো কিনা, একটু চেষ্টা করো। কি হবে? কি হতে পারে? আচ্ছা আসেন আমরা সলভ করি। দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, এখানে শর্টলি কি জানতে চাইছে? যেটা জানতে চাইবে সেটাই আমরা কি করি? দাগ দিব। এখানে আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হলো শর্ট, শর্ট বলতে অবস্থা বোঝাচ্ছে বা খাটো বা খুব কম সময়ে টাইম বোঝাচ্ছে না। তাহলে আমরা যদি শর্টলি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় ব্যবহার করি সেটা হয়ে যায় আমার অ্যাডভার্ব। ওকে, একটা ওয়ে। শর্ট এখানে অ্যাডজেক্টিভ, অ্যালয় অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে তাকে অ্যাডভার্ব বলে একটা ওয়েতে। আমরা গ্রামাটিক্যাল যদি সলভ করি, এখানে ভার্ব হলো লিভিং। আমরা ভার্বে রিলেটিভ অ্যাডভার্ব কি কি? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। এই 4টা দ্বারা প্রশ্ন করব ভার্বকে প্রশ্ন করে যদি দাগ অংশের উত্তর পাই সেটা অ্যাডভার্ব হবে। তাহলে আমরা হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা ভার্বকে প্রশ্ন করি। লিভিং মানে দ্য ফ্লাইট ইজ লিভিং, মানে ফ্লাইটটা কি হবে? ছাড়বে। কখন ছাড়বে? আমরা কখন দ্বারা প্রশ্ন করি। হোয়েন লিভিং, কখন ছাড়বে? শর্টলি মানে খুবই দ্রুত বা তাড়াতাড়ি বা এখনই ছাড়বে, খুবই দ্রুত ছাড়বে, তাই না? হোয়েন কখন ছাড়বে? শর্টলি, তাই না? কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তার মানে হোয়েন দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তাহলে দাগ দেওয়া অংশটা পাই। আর দাগ দেওয়া এই 4টা দ্বারা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করলে দাগ দেওয়া অংশটা উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? অ্যাডভার্ব হবে। তাহলে কোথায় আছে অ্যাডভার্ব? এই যে অপশন বি তে আছে অ্যাডভার্ব, সি তে নাই, ডি তে নাই। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। আশা করি বোঝা গেছে। এটা আমরা দুই ভাবে সলভ করতে পারি। অ্যালয় আছে যেহেতু, অ্যালয় থাকলে কি হতে পারে? অ্যালয় যেহেতু আছে, অ্যালয় থাকলে কি হতে পারে? অ্যালয় থাকলে অ্যাডভার্ব হতে পারে যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় হয়। আমরা জানি শর্ট একটা অ্যাডজেক্টিভ, শর্টের সাথে অ্যালয় যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। ওকে, তারপরের কোশ্চেন আসি। আই হ্যাভ নো কিথ এন্ড কিন ইন দিস টাউন। এটা কোন ফ্রেজ জানতে চাইছে এবং দাগ দিছে কিথ এন্ড কিন। এই কিথ এন্ড কিন কোন ফ্রেজ সেটা জানতে চাইছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? প্রথম কাজ কি? এই যে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা দেখি যে জায়গাটা দাগ দেওয়া অংশ আছে তার আগে কি আছে? তার আগে আছে নো। তার আগে কি আছে? নো। নো হলো একটা ডিটারমিনার। নো হলো কি? একটা ডিটারমিনার। আর সকল ডিটারমিনার নরমালি কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। সকল ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে নো এর পর কিথ এন্ড কিন হলো নাউন, তার মানে নাউন ফ্রেজ। কোন অপশন আছে? অপশন ডি তে।
একটা ওয়ে। 2 নাম্বার ওয়ে হলো নো এর পরে কয়টা শব্দ আছে, কি তেন কি, নিকট আত্মীয়, তাই না? পুরোটা মিলে একটা ফ্রেজ, নিকট আত্মীয়। তার মানে কি তেন কিনের পরে শব্দ, একটা শব্দ আছে, মানে নো এর পরে ডিটারমিনারের পরে যদি নো একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে, একটা শব্দ থাকে, কয়টা? একটা শব্দ থাকে, সেটা নাউন হয়ে যায়। সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে এই যে নো, নো এর পরে শব্দ কয়টা? কি তেন কিন, পুরোটা মিলে একটা শব্দ। তাহলে নো এর পরে একটা শব্দ আছে ফ্রেজ, ফ্রেজ আকারে, তারে কোন ফ্রেজ বলা হবে? যেহেতু একটা শব্দ থাকলে তাকে নাউন বলে, তার মানে নাউন ফ্রেজ। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি বলো তো? অপশন ডি। এই বুঝতেছো কিনা বলো তো? বুঝতেছো কিনা? আমাদের, আমি আবার বলছি, আমাদের 30 দিনের ফ্রি ক্লাস আজকে থেকে শুরু হয়ে গেছে এবং আমাদের কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মেডিজিকে, আমাদের যে কোর্স মেডিজিকে হ্যাঁ 30 মার্কের যে কোর্স, এই কোর্সে ভর্তি শুরু হয়েছে আজকে থেকে। আমরা আগামী মাসে আমরা ক্লাস শুরু করে দেব। তোমরা যারা ভর্তিতে ইচ্ছুক, আমরা খুব লিমিটেড সংখ্যক শিক্ষার্থী এখানে নেব, কারণ পুরোটাই পার্সোনাল বেচ আকারে হবে। মেডিকেলে যারা পরীক্ষা দিবা, পুরো তোমাকে এখানে গাইডলাইন এবং সিস্টেমেটিক্যালি কিভাবে পড়তে হয়, কিভাবে ভালো মার্ক ক্যারি করতে হয়, সব টেকনিক আমরা এখান থেকে পাবা। প্রচুর শীট পাবা, মানে পিডিএফ পাবা ইনশাল্লাহ, কমন উপযোগী পিডিএফ, যেখানে প্রশ্ন আসবে এবং মাস্টার বই সলভ করাই দেবো। এখানে আমরা ইংরেজির জন্য কি পড়াচ্ছি? মাস্টার পড়াচ্ছি। আর জিকের জন্য আমরা কি পড়াচ্ছি? জিকের জন্য আমরা MP3 পড়াচ্ছি। তো তুমি এগুলা মাস্টার বই দেখলে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সিস্টেমেটিকলি শেষ করাই দেবো। হ্যাঁ, প্রতিটা কোশ্চেন এবং সলভিং টাইম, অ্যানালাইসিস টাইম আমরা তোমাদের জন্য রাখবো। ওকে, তাহলে আমাদের যে কোর্সে ভর্তি চলছে, যারা ক্লাস দেখবা ফ্রেন্ডদের জানাই দিবা, আর যারা ভর্তি হবা তারা ইনবক্স করবা, জাস্ট এই নাম্বার ইনবক্স করবা। ওকে, তারপর দেখো 6 নম্বর কোশ্চেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য হারবিঞ্জার। তাহলে হারবিঞ্জারের অ্যান্টোনিম চাইছে, মানে বিপরীত শব্দ চাইছে। কি চাইছে? বিপরীত শব্দ। আমরা যদি দেখি হারবিঞ্জার মানে কি? অগ্রদূত। হারবিঞ্জার মানে কি? অগ্রদূত। অগ্রদূত বলতে আমরা কি বুঝি বলেন তো? বলো তো। অগ্রদূত বলতে আমরা এমন কিছু বুঝি যে আমাদেরকে লিড দিবে, নেতৃত্ব দিবে, তাই না? তাহলে আমাকে নেতৃত্ব দিচ্ছে হারবিঞ্জার, অগ্রদূত, তাহলে তো আমার বিপরীত শব্দ চাইছে, এডুকেটর, মেসেঞ্জার, ফলোয়ার, লিডার। তাহলে হারবিঞ্জার অগ্রদূত, তার অ্যান্টোনিম কি হতে পারে? ফলোয়ার। একটা হলো নেতা, আর একটা হলো মানুষ এরে ফলো করে, আর একটা হলো তুমি মানুষকে ফলো করো। তার মানে এইসে লিডার, লিডারে ফলো করে ফলোয়ার, তার মানে কি অ্যান্টোনিম কি? ফলোয়ার। তারপরে আসো ফাদার লাভস মি। আমি এই কোশ্চেনটা মাস্টার বই থেকে তোমাদের সলভ করাই দিয়েছি, তোমরা ইউটিউবে যদি দেখো, এটা আমি সলভ করাই দিয়েছি। ফাদার লাভস মি, এখানে লাভস হলো ভার্ব, জানতে চাইছে লাভসটা কোন ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অক্সিলারি নাকি সিম্পল ভার্ব। উপায়টা কি? আমরা লাভের পর যেহেতু অবজেক্ট আছে, মি হলো একটা অবজেক্ট, কিভাবে চিনলাম? ভার্বের পর নাউন বা প্রনাউন আছে, মি হলো একটা অবজেক্টিভ ফর্ম, তার মানে প্রনাউন আছে, তার মানে আমরা সূত্র হলো ভার্বের পর নাউন প্রনাউন থাকলে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি, একটা সূত্র। আরেকটা সূত্র হলো ভার্বকে আমরা হু অথবা হোম দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা? হোম দ্বারা প্রশ্ন করে যদি এই দাগ দেওয়া অংশটা পাই, মানে অবজেক্ট পাই, তারকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে আমরা হু বা হোম দিয়ে প্রশ্ন করি। হু মানে কি, হোম মানে কি, হোম মানে কাকে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি। ওকে, তাহলে হোম মানে কি বা কে, না? ওকে, তাহলে আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি। কি মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে। হ্যাঁ, তাহলে ফাদার লাভস মি, সরি হোয়াট হবে, হোয়াট অথবা হোম হবে, হোয়াট অথবা হোম, মিস্টেক হয়েছে। হ্যাঁ, হোয়াট অথবা হোম হবে। এই দুটো দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যদি অবজেক্ট পাই সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে হোয়াট হলো কি, হোম হলো কাকে। তাহলে আমরা কাকে দ্বারা প্রশ্ন করি? হোম লাভস, কাকে লাভ করে, হোম দ্বারা প্রশ্ন করি। হোম লাভস, কাকে লাভ করে? মি, আমাকে লাভ করে। তার মানে ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করে অবজেক্টটা পাই, তাহলে এই ভার্বটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা হোম দ্বারা লাভসকে প্রশ্ন করি, হোম লাভ, কাকে লাভ করে? তাহলে মি, আমাকে লাভ করে। তার মানে অবজেক্ট আছে, যদি অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। কি বলি? ট্রানজিটিভ ভার্ব বলি। তাহলে কারেক্ট অ্যান্সার কি আমার? ট্রানজিটিভ ভার্ব। ওকে, যারা ক্লাস করছো, কোথা থেকে ক্লাস করছো কি জানাবা। 8 নম্বর কোয়েশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বই থেকে সলভ করাই দিয়েছি এবং টপিকটা পড়াইছি। যারা ক্লাস দেখো নাই, আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবা। ওকে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, ডু ইউ নো হোয়েন। এই যে সেন্টেন্সটা আছে এবং লাস্টে একটা প্রশ্ন চিহ্ন হবে, এটা কোন টপিকের প্রশ্ন বলে কেউ বলতে পারবা? এটা হলো এমবেডেড কোশ্চেন। কোন কোশ্চেন? এমবেডেড টপিক। এমবেডেড মাস্টার বইয়ে দেওয়া আছে সুন্দর করে। এমবেডেড নিয়ম কি? এটা নিয়মটা কি বলতো? এই যে প্রিন্সিপাল ক্লজ, তারপরে WH, এরপরে সাবজেক্ট ভার্ব হবে। প্রিন্সিপাল ক্লজ, WH, তারপরে সাবজেক্ট ভার্ব হবে। এটা হলো প্রিন্সিপাল ক্লজ। হোয়েন কি? হোয়েন হলো WH,
তাহলে এই যে গ্যাপে আমার কি হবে বলতো, গ্যাপে আমার সাবজেক্ট ভার্ব হবে। কি হবে? সাবজেক্ট ভার্ব। তাহলে তোমার প্রথম কাজ হলো সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট ভার্ব খুঁজে বের করা। তাহলে দেখো তো এখানে দ্য রেজাল্ট হলো সাবজেক্ট, মানে নাউন প্রোনাউন হতে পারে। আর হলো আমার অক্সিলারি, আমার দরকার সাবজেক্ট, এখানে আছে অক্সিলারি ক্রস, আমার দরকার সাবজেক্ট, অপশন ডি তে আছে অক্সিলারি ক্রস। তাহলে এই দেখো এ এবং সি তে সাবজেক্ট ভার্ব আছে, আমরা এ নিব নাকি সি নিব দেখি। The result will be published, সিতে দেখো the result will published, এই the result will published হলো একটিভ ভয়েস আছে, আর the result will be published এটা আছে প্যাসিভ ভয়েসে। এবার আমরা একটিভ নেব নাকি নাকি প্যাসিভ নেব? সূত্র হলো কাজটা যদি তুমি নিজে করো তাহলে একটিভ, কি বললাম, কাজটা তুমি নিজে যদি করো সেটা হবে একটিভ ভয়েসে, নিজে করলে একটিভ। কি বললাম বলো তো, নিজে করলে একটিভ। আর কাজটা যদি অন্যজন করে সেটা হবে কি প্যাসিভ, সেটা কি হবে প্যাসিভ, বা অন্যকে দিয়ে করাই নেবা। তাহলে আমরা দেখি, ডু ইউ নো, তুমি কি জানো হোয়েন দ্য রেজাল্ট পাবলিশড, রেজাল্ট কখন পাবলিশড হবে? রেজাল্ট তো ডু ইউ নো, তুমি কি জানো, ইউ তো পাবলিশ করবে না, রেজাল্ট পাবলিশ করবে কর্তৃপক্ষ, তার মানে আরেকজন রেজাল্ট পাবলিশ করবে। যেহেতু অন্যজন রেজাল্ট পাবলিশ করবে সেটা কি হয়ে যাবে প্যাসিভ হয়ে যাবে। যদি প্যাসিভ হয় তাহলে আমরা সি নিব নাকি এ নিব বলো তো? রেজাল্টটা আরেকজন পাবলিশ করবে, তার মানে প্যাসিভ হবে। তাহলে আমরা একটি কেটে দিলাম, তাহলে একটা আছে একটাই অ্যান্সার প্যাসিভ, তাই না? অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে দ্য ম্যান, আমরা এই কোশ্চেনটা দেখি। The man who sat next to me is an architect, is a, বলছে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে, কি হতে পারে আমরা একটু দেখি। সব অ্যানালাইসিস করা কোশ্চেন। দেখো আমরা যদি এখান থেকে প্রিন্সিপাল ক্লজটা বের করতে হবে আগে, যেহেতু দুইটা ক্লজ আছে এখানে। কেউ কি প্রিন্সিপাল ক্লজ কোনটা কেউ বলতে পারবে এখানে? এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ কোনটা? দ্য ম্যান ইজ অ্যান আর্কিটেক্ট, আর্কিটেক্ট হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে হু সেট নেক্সট টু মি, হু সেট নেক্সট টু মি হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা পড়াইছি যেই বাক্যে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। কি বলি? একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাকে আমরা কি বলি কমপ্লেক্স সেন্টেন্স বলি। কি কোন সেন্টেন্স বলি বলো তো? কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে কোন অপশনে কমপ্লেক্স আছে? অপশন এ তে কম্পাউন্ড ক্রস, বি তে কমপ্লেক্স কম্পাউন্ড। এই কমপ্লেক্স ঠিক আছে, কিন্তু এখানে কমপ্লেক্স কম্পাউন্ড একসাথে হয় না, ক্রস। এই যে কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স, আমার দরকার কমপ্লেক্স সেন্টেন্স, এই যে অপশন ডি হলো কমপ্লেক্স, কারেক্ট অ্যান্সার অপশন ডি। কারণ এখানে একটা সিম্পল সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স কি? দ্য ম্যান ইজ অ্যান আর্কিটেক্ট, এটা হলো সিম্পল সেন্টেন্স। হু সেট নেক্সট টু মি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি হয়? একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। তারপরে প্রশ্ন দেখো তো সলভ করতে পারো কিনা। উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম। প্রথম প্রশ্ন হলো এই হুডলামের বাংলা কি? হুডলামের বাংলা কি একটু চেষ্টা করে দেখো তো পারো কিনা। হুডলামের বাংলা কি? হুডলামের বাংলা কি হবে? হুডলাম, এই হুডলামের বাংলা কি? আচ্ছা, এটা তোমাদের ক্লাসে পড়া থাকলে হুডলামের বাংলা কি এটা লিখবা। এবার আসলে প্রশ্ন সলভ করি। কি চাইছে? এই টুটা কি? এই টু দাগ দাও। ওকে, এই সেন্টেন্সে দেখো উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম। ইন দিস সেন্টেন্স টুটা কি? অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন, ইনফিনিটিভ মেকার। আমরা যদি দেখি, আমরা জানি 2 + v1 যদি থাকে তাকে আমরা ইনফিনিটিভ বলি। কি বলি? ইনফিনিটিভ, তাই না? 2 প্লাস ভার্বের বেস ফর্ম তাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে এখানে 2 এর পরে টেক আছে, তার মানে চাইছি টুটা কি? টুটা হলো ইনফিনিটিভ মেকার। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। এটাকে আমরা আরো বিস্তারিত সলভ করতে পারি। একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব বসে, এরপরে নন ফাইনাইট ভার্ব বসে। এই ইনফিনিটিভ মেকার হলো নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, জিরান পার্টিসিপল, এগুলো নন ফাইনাইট ভার্ব। আমরা তোমাদেরকে পড়াবো, হ্যাঁ, এখানে আরো বিস্তারিত আলোচনা আছে, আমি করলাম না, এতটুকু যথেষ্ট। তারপর দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সে বাটটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? আমরা ফ্যান বয়েজ দেখলেই মেরে দেই যে কম্পাউন্ড সেন্টেন্স বা কনজাংশন। ফ্যান বয়েজ পড়াইলে আমরা কনজাংশন পড়াই দিই যে বার একটা কনজাংশন নরমালি, কিন্তু এই সেন্টেন্সটা একটু ডিপ। আমরা যদি দেখি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে যদি বাটের মিনিং করি কিন্তু না, জেনারেল মিনিং বোঝাচ্ছে। আমরা যদি দেয়ার ইজ নো মাদার এমন কোনো মানে কিন্তু লাভস হার চাইল্ড, তার কিন্তু সন্তানকে ভালোবাসে, এটা কি মিলে না? তার মানে বাটের মিনিং অন্য কিছু দিচ্ছে। আমরা নরমালি জানি এমন সেন্টেন্সে যদি এর আগে প্রনাউন থাকে
তার সেন্টেন্সটার মিনিং কি হয়ে যায়, দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। হু ডাজ নট, বাটের পরে তো আমরা কি লিখতে পারি, হু ডাজ নট লাভ হার চাইল্ড, তাই না, হু ডাজ নট লাভ হার চাইল্ড। তাহলে এই যে হু ডাজ নট, হু হলো আমার একটা কি, হু একটা আমার রিলেটিভ প্রোনাউন, যেহেতু রিলেটিভ প্রোনাউন তার মানে তারপরে কি আছে, নট আছে, মানে একটা হলো রিলেটিভ প্রোনাউন, যেহেতু নট আছে মানে নেগেটিভ, তার মানে নেগেটিভ রিলেটিভ। কোন অপশন আছে, অপশন সি তে আছে, কারেক্ট অ্যান্সার কি অপশন সি। ওকে, তারপর আসে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই কোশ্চেনটা দেখো তো সলভ করতে পারো কিনা। এই একটা কোশ্চেনে 4টা কোশ্চেন আছে, এই একটা কোশ্চেনে কয়টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন আছে। এখন এখান থেকে দেখো সলভ করতে পারো কিনা, খুব ইম্পর্টেন্ট। অপশন এ দেখো, অপশন এ হবে না কেন, কেউ বলতে পারবা? অপশন এ হবে না কেন, এনিওয়ান? অপশন এ হবে না কেন? দেখো, আই এম ভেরি বেটার টুডে, এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল? আমার কারেক্ট সেন্টেন্স এসেছে। দেখো সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, একটু কমেন্ট করো তো। আই এম ভেরি বেটার টুডে সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে? এখানে আমরা জানি গুড, বেটার, বেস্ট, নাকি? গুড, বেটার, বেস্ট। তাহলে এই যে বেটার হলো কম্পারেটিভ, তাই না? বেটার হলো কি কম্পারেটিভ। এই একটা লাইন আমরা দুই ভাবে সলভ করতে পারি। একটা হলো আই এম বেটার টুডে, ভেরি বাদ দিয়ে দিলাম, ওকে, আই এম বেটার টুডে একটা ওয়ে। আরেকভাবে সলভ করতে পারি, আমরা জানি বেটার হলো কম্পারেটিভ, কম্পারেটিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মাচ, কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, মাচ ব্যবহার করি। আর পজিটিভে আমরা ভেরি ব্যবহার করি, পজিটিভ ডিগ্রিতে আমরা কি ব্যবহার করি, পজিটিভে আমরা ভেরি ব্যবহার করি। তাহলে এখানে কি দেওয়া আছে, আই এম ভেরি বেটার, যেহেতু বেটার কম্পারেটিভ, এখানে ভেরি না হয়ে মাছ ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে, মাছ ব্যবহৃত হবে। তুমি দুইভাবেই সলভ করতে পারো, ওকে, কয়ভাবে, দুইভাবেই সলভ করতে পারো। তাহলে অপশন এ ভুল। আমরা বিধি দেখি, দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস। আমরা বলি না তোমার মাঝে কোনো কোয়ালিটি নাই, তুমি পড়াশোনা করো না, তুমি মেডিকেলে কিভাবে চান্স পাবা? তুমি জিকেই 30 মার্ক, জিকেই 30 মার্ক মানবিক গুণাবলী সহ তুমি পড়ো না, তো 100-র মধ্যে 30 গেলে থাকে কত, 70। তুমি যদি না পড়ো তাহলে কি 70 পাবা? আর 70 তো কাটমার কি হয় না, কোনো বছর 72 লাগছে কাটমার্ক, 74 লাগছে কোনো বছর সম্ভবত 23-24-এ। তার মানে তোমার কাটমার্ক কি তুমি পাবা না, মানে আনসার করতে পারবা না যদি মেডি জিকেইতে সময় না দাও। কথা বুঝছো? আমরা বলছি একটা স্ট্রাকচার গুছানো একটা কোর্স আমরা নিয়ে আসছি মেডি জিকে এর জন্য। তুমি একেবারে বেসিক থেকে, তুমি ইংরেজি দেখলে ভয় পাও, কিচ্ছু পারো না, কোনো সমস্যা নাই, জাস্ট ক্লাসগুলো করবা আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, আসো তাহলে দা গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিজ। এই কোয়ালিটিজ হলো আনকাউন্টেবল নাউন। কি নাউন? কোয়ালিটিজ হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে আমরা জানি এস বাই এস যুক্ত হয় না। কি বললাম বলো তো? আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না, এখানে এস বাই এস আছে, এই জন্য ক্রস। এই একটা। আরেকটা ফ্যাক্ট হলো ইনফেরিয়র মানে নিচু মানের মানে কি, ইনফেরিয়র মানেই নিচু মানের, আবার কোয়ালিটিজের দরকার নাই। আবার এই কোয়ালিটি যদি তুমি আনো, এটা কি হয়ে যায়, রিডান্ডেন্সি হয়ে যায়, বাহুল্য দোষ হয়ে যায়। তাহলে দুইভাবে তুমি সলভ করতে পারো। তাহলে বি ক্রস। সে দেখো, হি গেভ মি সাম অ্যাডভাইস। এই অ্যাডভাইস ইজ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে এন বসে না, পরে এস বাই এস বসে না, নাইও। এবং আনকাউন্টেবল নাউনের আগে আমরা ডিটারমিনার বসাইতে পারি। কিছু ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয় বসে, এর মধ্যে সাম একটা। তাহলে হি গেভ মি সাম অ্যাডভাইস, সে আমাকে কিছু উপদেশ দিল, হতে পারে। তারপর আসো ডি নাম্বার, হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প। এই রিকোয়েস্ট হলো একটা ট্রানজিটিভ ভার্ব। এখানে কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি হয়, আমরা ট্রানজিটিভ ভার্বের কোনো প্রেপোজিশনের দরকার নাই। আমরা তোমাকে পড়াবো যে প্রেপোজিশন বসে না কোন ভার্বের পরে। প্রায় 34টা মতো ভার্বের লিস্ট আমার কাছে আছে, আমরা এগুলো পেট বেচে পড়াবো, ফ্রিতেও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তাহলে হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প। তো যারা আমাদের পেট বেচে চলে আসবে, আমরা প্রথমেই হয়তো এই ক্লাসগুলো নিব। প্রথমে সেন্টেন্স, টেন্স, ফ্রেজ, ইডিয়ম, ফ্রেজ, ক্লজ, এরপরে এই ক্লাসগুলো নিব। মেডিজিকে যে বেসটা শুরু হবে টার্গেট ডিএমসি আমাদের কোর্সে। তাহলে দেখো, হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প, এখানে অফটা হবে না, ক্রস হবে। ওকে, রিকোয়েস্ট ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে আমার প্রেপোজিশনের দরকার নাই। আবার অনেক বইয়ে এখানে রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড ফর মাই হেল্প, ফর দেখাইছে, কি দেখাইছে, ফর দেখাইছে, আমার সাহায্যের জন্য সে রিকোয়েস্ট করলো। কিন্তু নরমাল সেন্স যদি আমরা দেখি, রিকোয়েস্ট হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর কি বসে না, প্রেপোজিশন বসে না। ওকে, 12 শেষ। 13 নম্বর দেখো, হুইচ সেন্টেন্স ইউজেস ইনকোয়াটিভ ভার্ব। এই প্রশ্নটা যখন আসছে শুধুমাত্র মাস্টার বই ছিল নরমালি, আমি যতটুকু জানি ওই বয়সে যত মেডিকেলের কোশ্চেন, মেডিকেলের বই ছিল, কোনো বইতে ছিল না। এখন অনেকে চাপাবাজি করবে যে তাদের বই ছিল, শুধু মাস্টার বইতে ছিল যখন আসছিল। তাহলে হুইচ সেন্টেন্স ইউজড
ইনকোয়েটিভ ভার্ব। তো এটা অনেকে পারে না, কিন্তু আমার বেঁচে স্টুডেন্টরা পারছে। কেন পারছে? কারণ আমি মাস্টার পড়াইছি, পুরো বই তন্ন করে ফেলছি। আমার যে টার্গেট ডিএমসি কোর্স আসবে, টার্গেট ডিএমসি ব্যাচ, এই ব্যাচে তুমি ইনশাল্লাহ পুরো মাস্টার বই তন্ন করে ফেলবা। তোমার জন্য আলাদা টাইম রাখা হবে, শুধু ডিসকাশন টাইম। কথা বুঝছো? আমাকে অল টাইম পাবা। তো হুইচ সেন্টেন্স ইনকোয়েটিভ ভার্ব, ইনকোয়েটিভ ভার্বটা কি আগে জানতে হবে। বলো তো ইনকোয়েটিভ ভার্ব শুনতে কেউ কিছু জানো? ইনকোয়েটিভ ভার্ব, ইনকোয়েটিভ ভার্ব মানে কেউ কিছু জানো? ইনকোয়েটিভ ভার্ব মানে হলো অবস্থার পরিবর্তন। ইনকোয়েটিভ ভার্ব মানে কি বলতো? অবস্থার পরিবর্তন বোঝায়, অবস্থার পরিবর্তন বোঝায়, অবস্থার পরিবর্তন। ইনকোয়েটিভ ভার্ব মানে কি বলতো? অবস্থার পরিবর্তন বোঝায়। এছাড়াও কিছু শব্দ আছে যেগুলো থাকলে তুমি এটা ইনকোয়েটিভ ভার্ব ধরে নিতে পারবা। শব্দগুলো কি? কিছু শব্দ আছে যেগুলো থাকলে তুমি তার ইনকোয়েটিভ ভার্ব ধরে নিতে পারবা। যেমন বিকাম, বিকাম, কাম। ওকে, একটু নোট করো। বিকাম, কাম, গো, গ্রো। একটু নোট করো। বিকাম, কাম, বিকাম, কাম, গো, গ্রো, রান, টার্ন। এগুলোকে বলি আমরা ইনকোয়েটিভ ভার্ব। আরো অনেক শব্দ আছে, আমরা পেট বসে পড়াবো মাস্টার বই থেকে। কিছু শব্দ আছে যেগুলোকে আমরা ইনকোয়েটিভ ভার্ব বলতে পারি। শব্দগুলো কি বলতো? বিকাম, কাম, বিকাম, কাম, গো, গ্রো, গো, গ্রো, রান, টার্ন, রান, টার্ন। একটু বলো। বিকাম, কাম, গো, গ্রো, রান, টার্ন। এই শব্দগুলোকে আমরা কি বলি? ইনকোয়েটিভ ভার্ব বলি। এই শব্দগুলোকে আমরা কি বলি? ইনকোয়েটিভ ভার্ব বলি। যেমন আমরা যদি বলি হিজ ড্রিম, হিজ ড্রিম কামস ট্রু, তার স্বপ্ন পূরণ হলো, তাই না? হিজ ড্রিম পূরণ হয়েছিল। হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন পূরণ হয়েছিল। তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে। তার প্রথম একটা স্বপ্ন ছিল, সেটা ইন ফিউচারে কি হয়েছে? বাস্তবতা পেয়েছিল, স্বপ্ন থেকে বাস্তবতা হয়েছিল। তার মানে এই দেখো, কেম থেকে কাম, ঠিক আছে? এই কেমটা থাকার কারণে এটা কি হয়ে গেছে? ইনকোয়েটিভ ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? ইনকোয়েটিভ ভার্ব, যেটাকে আমরা বলি অবস্থার পরিবর্তন। কি বলি? অবস্থার পরিবর্তন বলি। কি বলি বলতো? অবস্থার পরিবর্তন বলি। যেমন আমরা যদি বলি হি বিকাম, হি বিকেম রিচ, রিচ ওভারনাইট, হি বিকেম রিচ ওভারনাইট। এই কোশ্চেনটা দেখো, হি বিকেম রিচ ওভারনাইট, সে রাতারাতি কি হয়ে গেল? ধনী হয়ে গেল। তার মানে এই যে বিকাম, এই যে বিকাম, বিকাম কাম, বিকাম কাম, এই যে বিকাম, সে রাতারাতি কি হয়ে গেল? ধনী হয়ে গেল। তাহলে বিকামটা কোন ভার্ব? ইনকোয়েটিভ ভার্ব। তাহলে আমরা চাইছি ইনকোয়েটিভ ভার্ব কোনটা? ইটস গোয়িং ডার্ক, এই যে গো গ্রোয়িং, গো গ্রোয়িং, গো গ্রোয়িং, কোন ভার্ব? ইনকোয়েটিভ ভার্ব। চাইছে ইনকোয়েটিভ ভার্ব। কোন অপশন আছে? অপশন বি তে, অপশন বি তে। যারা মেডিকেলের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, আমি বললাম প্রত্যেকটা কোশ্চেন তুমি অ্যানালাইজ করে পড়বা। এভাবে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইজ করে পড়বা, ইনশাআল্লাহ ভালো করবা, যে কোনো জায়গায় ভালো করবা। এবং এই একটা কোর্স, আমার টার্গেট ডিএমসি কোর্স দিয়ে তুমি মেডিকেল প্লাস বাংলাদেশের যে কেউ ইউনিভার্সিটির এমসিকিউ সলভ হয়ে যাবে। কি হয়ে যাবে? এমসিকিউ সলভ হয়ে যাবে। এবং আমাদের মেডিকেলের জিকে যে কোর্সটা বলতেছি, টার্গেট ডিএমসির জিকে, তোমাদের এমন একজন এক্সপার্ট পড়াবে যে বিগত 7-8 বছর ধরে পড়াচ্ছে শুধু জিকে। খুবই এক্সপার্ট, প্রচুর ক্লাস নেয় ফার্ম গেট ইনশাআল্লাহ। যারা ভর্তি হবা, কুইক ভর্তি হয়ে যাও। আমাদের টার্গেট ডিএমসি কোর্সে সংখ্যাটা লিমিটেড, আমরা কিন্তু লিমিটেড শিক্ষার্থী নেব এই কোর্সে। তারপরে দেখো অ্যান ইলিজি, 14 নম্বর কোশ্চেন। অ্যান ইলিজি, ইলিজি ইজ এ, ইলিজিটা কি? ইলিজি হলো শোক কবিতা, কষ্টের কবিতা, শোক কবিতা, শোক কবিতা। তাহলে শোক কবিতা, তাহলে এই চারটার মিনিং কি আমরা একটু দেখি। স্যাটায়ার, আমরা স্যাটায়ার করি না? স্যাটায়ার মানে বিদ্রুপ করা, ব্যঙ্গ করা, তাই না? বিদ্রুপ বা ব্যঙ্গ করা, স্যাটায়ার। লিমিরিক মানে কি? 5 লাইনের একটা কবিতা, 5 লাইনের একটা কবিতা যেটা হাস্যরসাত্মক, 5 লাইনের একটা ফানি কবিতা। হ্যাঁ, পোয়েম অফ ল্যামেন্টেশন, এটা হলো শোক কবিতা, মানে কান্না, কষ্ট বোঝায়। হিম মানে কি বলতো? যারা ক্লাস করছো একটু বলতো হিম মানে কি? হিম মানে কোনো কিছু বন্দনা করা, তাই না? কোনো কিছু বন্দনা করা। তাহলে আমার যে শোক কবিতা, শোক কবিতা হলো পোয়েম অফ ল্যামেন্টেশন। মাস্টার বই সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা জাস্ট বইটা খুললেই দেখবা। তাহলে ইলিজি হলো একটা পোয়েম অফ ল্যামেন্টেশন, মানে কষ্টের কবিতা। ওকে, লাস্ট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান ইজ এ মাস্কুলিন জেন্ডার? নিচের কোনটা মাস্কুলিন জেন্ডার? খুব ইম্পর্টেন্ট, শুধু মাস্টার বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যখন জেন্ডার পড়াবো তখন তোমরা এটা পেয়ে যাবা। মাস্কুলিন নাউন কোনটা? মাস্কুলিন নাউন মিস, স্প্রিং, ডেথ, লিবার্টি। কিছু শব্দ আছে যেগুলোর তেজ, পুরুষত্ব, হ্যাঁ তেজ, এইগুলোর কারণে মাস্কুলিন জেন্ডার হয়ে থাকে। কিছু শব্দ আছে পুরুষোচিত গুণ, তেজ শক্তির বলে তেজ, শক্তি,
অথবা পুরুষোচিত গুণের কারণে এগুলোকে আমরা মাস্কুলিন নাউন বলে থাকি। মাস্কুলিন নাউন শব্দগুলো কি? শব্দগুলো কি? আমরা যদি একটু তোমাদের কিছু শব্দ আমি বলে দেই, কিছু শব্দ আছে, শব্দগুলো যদি বলে দেই, ডে ডেথ, ডে ডেথ, লাভ, ডে ডেথ, লাভ, রিভেঞ্জ, 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 সামার, রিভেঞ্জ, সামার। আরো অনেক শব্দ আছে। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে সেগুলো কি কি হিসাবে ব্যবহৃত হবে? মেল হিসাবে ব্যবহৃত হবে, মাস্কুলিন হিসাবে ব্যবহৃত হবে। শব্দগুলো কি? ডে, ডেথ, লাভ, রিভেঞ্জ, সামার। এই শব্দগুলো মেল হিসাবে অর্থাৎ মাস্কুলিন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা যদি দেখি মিস, স্প্রিং, ডেথ, লিবার্টি, এই যে ডেথ, এই ডেথ কি হিসাবে ব্যবহৃত হয়? ডেথ হলো মাস্কুলিন হিসাবে ব্যবহৃত হয়। কি হিসাবে? মাস্কুলিন নাউন হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। ঠিক তেমনি কিছু নাউন আছে ফেমিনিন নাউন হিসেবে ব্যবহৃত হয়, সেটারও কোমলতা, সজীবতা এগুলোর কারণে সেগুলো ফিমেল হিসেবে ব্যবহৃত হয়। আমরা পড়াবো তোমাদেরকে। ওকে, তো এগুলো আমাদের কোশ্চেন ব্যাংক ক্লাস। কোশ্চেন ব্যাংক ক্লাস আমাদের টার্গেট ডিএমসি, আমি আবার বলছি, টার্গেট ডিএমসি তে যারা ভর্তি হবা, টার্গেট ডিএমসি তে যারা ভর্তি হবা, কুইক ভর্তি হয়ে যাও। সংখ্যাটা কিন্তু লিমিটেড, আমরা লিমিটেড নাম্বার স্টুডেন্ট নিচ্ছি তোমাকে পার্সোনাল গাইড করার জন্য। কথা বুঝছো? যারা ভর্তি হতে চাও চেষ্টা করো বন্ধু বান্ধব সহ নিয়ে সবাইকে নিয়ে ভর্তি হওয়ার জন্য। আমার যে এই যে কোড নাম্বারটা আছে, এই নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করবা। হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত দিয়ে দেবো। তাহলে আশা করি ক্লাস বুঝছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আগামীকাল দেখা হবে। আমরা 30 দিনের চ্যালেঞ্জে নিয়েছি, 30 দিন আমরা টানা ক্লাস নেব বৃহস্পতিবার ব্যতীত। আমরা চেষ্টা করবো যেন তুমি ভালো কিছু পাও। ফ্রি অনেক ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তোমাদের কাজ শুধুমাত্র কি ক্লাস অ্যাটেন্ড করা। আরেকটা ব্যাপার হলো আমরা কিন্তু ফ্রি জিকে এক্সাম, জিকে এবং ইংরেজি এক্সাম নিচ্ছি। অলরেডি ইংরেজি 12টা এক্সাম নিচ্ছি। আজকে জিকে 3 নাম্বার এক্সাম শেষ হয়েছে। আজকে জিকে 3 নাম্বার এক্সাম শেষ হয়েছে, আর 7টা এক্সাম বাকি রয়েছে। তো যারা এক্সাম দিতে চাও জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো যে স্যার এক্সাম দিতে চাই, ওকে, বা ভাই এক্সাম দিতে চাই, আমি তোমাকে গ্রুপে অ্যাড করে নেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।